ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে, আর তারই সাথে সাথে বাংলাদেশের অর্থনীতির পর্দার আড়ালে ঘনীভূত হচ্ছে শতাব্দীর সবচেয়ে বড়, সবচেয়ে বিস্ফোরক এবং সবচেয়ে শ্বাসরুদ্ধকর এক মহানাটক। এমন এক অদৃশ্য মহাযুদ্ধ শুরু হয়ে গেছে, যার প্রতিটি আঘাত সরাসরি এসে লাগবে দেশের প্রতিটি সরকারি চাকুরিজীবী, তাদের পরিবার এবং সর্বোপরি দেশের কোটি কোটি সাধারণ মানুষের পকেটে। কথাটি শুনে কি আপনার গায়ের পশম খাড়া হয়ে উঠছে না? ভাবছেন এটি কোনো কাল্পনিক সিনেমার গল্প? একদমই নয়। এই মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল, অর্থাৎ খুদ সচিবালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত প্রতিটি দেয়ালে কান পাতলে শুধু একটিই রুদ্ধশ্বাস গুঞ্জন শোনা যাচ্ছে: কী হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী পে স্কেলের ভাগ্যে। একদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের চোখ রাঙানি, তাদের একের পর এক নির্মম, কঠোর এবং আপোসহীন শর্তের বেড়াজাল, আর অন্যদিকে দেশের ভেতর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে থাকা প্রায় ১৫ থেকে ২০ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, হাহাকার আর বাঁচা মরার লড়াইয়ের নতুন পে স্কেলের আকাশচুম্বী দাবি। এই দুই পরাক্রমশালী বিপরীতমুখী শক্তির চরম টানাপোড়েন আর মহাসংঘাতের মাঝখানে দাঁড়িয়ে এই মুহূর্তে সরকার কোন দিকে পা বাড়াবে? কোন দিকে যাবে দেশের অর্থনীতি? আপনি যদি মনে করেন এই খবরটি শুধু সরকারি চাকরিজীবীদের, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। কারণ এই সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আগামীকাল সকালে আপনার কাঁচা বাজারে গিয়ে আলু, পেঁয়াজ কিংবা চালের দাম কত হবে, আপনার পকেটের টাকার মান কতটুকু কমবে বা বাড়বে। এটি এক রাজকীয় দাবার চাল, যেখানে একদিকে আছে বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ঋণের শর্ত, আর অন্যদিকে আছে দেশের ভেতরের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা। সরকার কি কর্মচারীদের খুশি করতে গিয়ে আইএমএফের রোষানলে পড়বে, নাকি আইএমএফের পাওনা ও শর্ত মানতে গিয়ে দেশের ভেতরে এক বিশাল অসন্তোষের দাবানল জ্বালিয়ে দেবে? আজকের এই বিশেষ, অত্যন্ত দীর্ঘ, বিস্তারিত এবং চুলচেরা বিশ্লেষণধর্মী অনুসন্ধানী প্রতিবেদনে আমরা কোনো রকম বিরতি ছাড়া, কোনো রকম সেকশন ব্রেক ছাড়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো অর্থনৈতিক ও ভূরাজনৈতিক দাবার চালের এমন কিছু চাঞ্চল্যকর ও হাড়হিম করা তথ্য উন্মোচন করব, যা এর আগে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল বা কোনো গণমাধ্যমে আপনার চোখে পড়েনি। তাই এক মুহূর্তের জন্যেও চোখ না সরিয়ে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে থাকুন। এই পুরো সংকটের গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে এবং দেখতে হবে ঠিক কিভাবে আমরা আজকের এই খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি। আমরা যদি পেছনের ইতিহাস ঘাঁটি, তবে দেখতে পাব সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। সেই সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতির হার এবং বিশ্ববাজারের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আজ দীর্ঘ ১ দশকেরও বেশি সময় পার হয়ে গেছে, অথচ দেশের সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন কোনো পূর্ণাঙ্গ পে স্কেল বা বেতন কাঠামো আলোর মুখ দেখেনি। এই দীর্ঘ সময় বাংলাদেশের মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির গ্রাফ কোথায় গিয়ে ঠেকেছে তা নতুন করে বলার কিছু নেই। প্রতিদিন সকালে যখন একজন সাধারণ মানুষ কিংবা একজন সরকারি কর্মচারী কাঁচা বাজারে যান, তখন তার পকেটের টাকা যেন কর্পূরের মতো উড়ে যায়। যে সরকারি কর্মচারী আজ থেকে ৮ বা ১০ বছর আগে তার নির্দিষ্ট বেতন দিয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে মাথা উঁচু করে সংসার চালাতেন, ছেলেমেয়ের পড়াশোনার খরচ জোগাতেন, বৃদ্ধ মা বাবার চিকিৎসার খরচ চালাতেন, আজ তাকে মাসের ১৫ তারিখ পার হওয়ার পর আক্ষরিক অর্থেই ধার দেনা করে, ক্রেডিট কার্ডের ঋণ নিয়ে কিংবা সঞ্চয়পত্র ভেঙে সংসার চালাতে হচ্ছে। বিশেষ করে গ্রেড ১১ থেকে গ্রেড ২০ ভুক্ত নিম্ন আয়ের কর্মচারীদের অবস্থা এখন সবচেয়ে শোচনীয়, সবচেয়ে করুণ। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা বলছেন, বর্তমান যে বেতন কাঠামো রয়েছে তা দিয়ে এই বাজারে টিকে থাকা মানে প্রতিদিন একটু একটু করে আত্মাহুতি দেওয়া। আর ঠিক এই কারণেই দেশের প্রতিটি কোণা থেকে, প্রতিটি দপ্তর থেকে এখন সুনির্দিষ্টভাবে দাবি উঠেছে অনতিবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করতে হবে। কর্মচারী সংগঠনগুলো একজোট হয়ে হুঙ্কার ছেড়েছে যে যদি নতুন পে স্কেল দিতে দেরি হয়, তবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য হলেও অন্তত ৫০% মহার্ঘ ভাতা দিতে হবে। বাজার দরের সাথে সঙ্গতি রেখে রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে এবং চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা ৩ গুণ বাড়াতে হবে।
সচিবালয়ের করিডোর থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের প্রত্যন্ত সরকারি অফিসগুলোতে কান পাতলেই এখন শুধু এই একটি তীব্র গুঞ্জন, একটি দাবি প্রতিধ্বনিত হচ্ছে। কর্মচারীদের এই দাবি দিন দিন আরও তীব্র হচ্ছে। রাজপথে নামার আল্টিমেটাম আসছে, যা যে কোনো সরকারের জন্যই এক বিশাল মনস্তাত্ত্বিক, সামাজিক ও রাজনৈতিক চাপ তৈরি করেছে। কিন্তু ঠিক এই জায়গাতেই এসে হাজির হয়েছে এক বিশাল, অভেদ্য এবং অদৃশ্য লোহার দেয়াল, যার নাম আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বাংলাদেশ যখন সাম্প্রতিক সময়ে তীব্র ডলার সংকটে পড়ে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ যখন তলানিতে গিয়ে ঠেকছিল, তখন দেশকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে সরকার আইএমএফের কাছে $4.7 বিলিয়ন ঋণের জন্য হাত বাড়িয়েছিল। আর আইএমএফ সেই ঋণ দেওয়ার সুযোগে বাংলাদেশের অর্থনীতির ঘাড়ে চেপে বসেছে এবং জুড়ে দিয়েছে একগাদা কঠিন, নির্মম ও বাধ্যতামূলক শর্ত। আইএমএফের সোজা এবং স্পষ্ট হিসাব: যদি তোমাদের আমাদের ঋণের পরবর্তী কিস্তিগুলো পেতে হয়, তবে দেশের অভ্যন্তরীণ রাজস্ব আয় বা ট্যাক্স কালেকশন বহুগুণ বাড়াতে হবে, কমাতে হবে সমস্ত ধরনের সরকারি ভর্তুকি, এবং কোনোভাবেই অনুৎপাদনশীল খাতে সরকারের ব্যয় বাড়ানো যাবে না। আর আইএমএফের অর্থনৈতিক নীতিমালায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধিকে সরাসরি একটি বড় অনুৎপাদনশীল ব্যয় হিসেবে চিহ্নিত করা হয়। আইএমএফের প্রতিনিধি দল যখনই ঢাকা সফরে আসে, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে, তখনই তারা খুব নিখুঁতভাবে সরকারের ব্যয়ের খাতা পরীক্ষা করে এবং সরকারি খাতের সংস্কারের ওপর জোর দেয়। আইএমএফ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের রাজস্ব জিডিপি অনুপাত বিশ্বের অন্যতম সর্বনিম্ন। এই অবস্থায় যদি বেতন ভাতা খাতে বিশাল অঙ্কের টাকা নতুন করে বরাদ্দ দিতে হয়, তবে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি কাটছাঁট করতে হবে, যা সামগ্রিক অর্থনীতির চাকা স্তব্ধ করে দেবে। এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ হল, সরকার চাইলেই হুট করে নিজের ইচ্ছামতো এক কলমের খোঁচায় নতুন পে স্কেল বা বেতন বৃদ্ধির ঘোষণা দিতে পারছে না। যদি সরকার আইএমএফের এই কঠোর পরামর্শ বা নির্দেশ উপেক্ষা করে কর্মচারীদের দাবি মেনে নেয়, তবে ঋণের পরবর্তী কিস্তি আটকে যাবে, ব্যাহত হবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ক্রেডিট রেটিং ধসে পড়বে এবং পুরো দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এক অন্ধকার গহ্বরে ঠেলে দেওয়া হবে। এখন আমাদের সামনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ডানা মেলে দাঁড়ায়, তা হল, সরকারের সামনে আসলে বিকল্প পথ কি খোলা আছে? এই মহা সংকট থেকে উত্তরণের উপায় কি? দেশের শীর্ষস্থানীয় অর্থনৈতিক বিশ্লেষক এবং নীতি নির্ধারকরা বলছেন, এটি আসলে একটি ত্রিমুখী ধারালো তরবারি, যার তিন দিকেই বিপদ। সরকারকে একই সাথে তিনটি অত্যন্ত জটিল সমীকরণ মেলাতে হচ্ছে। প্রথমত, লাখ লাখ সরকারি কর্মচারীর ক্ষোভ ও অসন্তোষ প্রশমন করা, কারণ প্রশাসন যদি অচল হয়ে পড়ে, তবে দেশের পুরো শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। দ্বিতীয়ত, আইএমএফের শর্ত অক্ষুণ্ণ রাখা, যাতে আন্তর্জাতিক আর্থিক বাজারে দেশের ভাবমূর্তি এবং ডলারের যোগান ঠিক থাকে। আর তৃতীয় এবং সবচেয়ে সংবেদনশীল বিষয়টি হল, সাধারণ জনগণের ওপর এর কী মারাত্মক প্রভাব পড়বে তা বিবেচনা করা। আসুন একটু গভীরভাবে তুলিয়ে দেখি। সরকার যদি সত্যিই প্রায় ১৫ থেকে ২০ লাখ সরকারি কর্মচারীর বেতন এক ধাক্কায় ৩০ বা ৫০% বাড়িয়ে নতুন পে স্কেল দেয়, তবে বাজারে এর একটি মারাত্মক নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাব পড়বে। দেশের অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটগুলো ওত পেতে বসে আছে। তারা ভাববেন, যেহেতু সরকারি কর্মচারীদের পকেটে একগাদা নতুন টাকা এসেছে, তাই জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে দেওয়া যাক। এর ফলে যে বেসরকারি চাকরিজীবী, দিনমজুর, রিকশা চালক বা মধ্যবিত্ত সাধারণ খেটে খাওয়া মানুষ আছেন, যাদের বেতন ৳১ বাড়েনি, তারা চরম বিপাকে পড়বেন। বাজারে এক কৃত্রিম, অনিয়ন্ত্রিত ও ভয়াবহ মুদ্রাস্ফীতির সুনামি তৈরি হবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর আনন্দ তখন পুরো দেশের কোটি কোটি সাধারণ মানুষের জন্য এক অভিশাপ বা দুঃস্বপ্নে পরিণত হতে পারে। আবার মুদ্রার অপিঠ যদি আমরা দেখি, সরকার যদি আইএমএফের ভয়ে বেতন একেবারেই না বাড়ায়, তবে সরকারি কর্মচারীদের কাজের গতি মন্থর হয়ে যাবে, প্রশাসনের ভিতরে হতাশা ছড়িয়ে পড়বে, ফাইল আটকে থাকার প্রবণতা বাড়বে এবং জীবনযাত্রার ব্যয় মেলাতে গিয়ে সরকারি দপ্তরগুলোতে দুর্নীতি ও ঘুষের লেনদেন আরও জ্যামিতিক হারে বেড়ে যেতে পারে, যা একটি দেশের সুশাসনের জন্য চরম আত্মঘাতী।
এই জটিল, কুটিল এবং রুদ্ধশ্বাস সমীকরণ মেলাতে গিয়ে সরকারের নীতি নির্ধারকরা এবং অর্থ মন্ত্রণালয়ের ঝানু আমলারা এখন দিনরাত চুলচেরা বিশ্লেষণ করছেন। তারা এমন এক মাঝপন্থা বা হাইব্রিড মডেল অবলম্বনের চেষ্টা করছেন যা দিয়ে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে সরকার হয়তো এই মুহূর্তে একবারে ধামাকা কোনো পূর্ণাঙ্গ পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণা করবে না। তার বদলে ধাপে ধাপে বা গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্ট বাড়ানোর মাধ্যমে কর্মচারীদের শান্ত রাখার চেষ্টা করা হতে পারে। অথবা বিগত দিনে দেওয়া বিশেষ প্রণোদনা বা মহার্ঘ ভাতার একটি নির্দিষ্ট অংশকে মূল বেতনের সাথে স্থায়ী রূপ দিয়ে সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা করা হতে পারে। কিন্তু দেশের কর্মচারী নেতারা সাফ জানিয়ে দিয়েছেন তারা কোনো জোড়াতালির সমাধান চান না। তারা চান একটি স্থায়ী, বৈষম্যহীন এবং বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ নবম পে স্কেল। অন্যদিকে আইএমএফও তাদের অবস্থান থেকে এক চুলও নড়তে রাজি নয়। তারা প্রতিটি খাতের সংস্কার, করের আওতা বৃদ্ধি এবং কঠোর কৃচ্ছসাধন নীতির বাস্তবায়ন দেখতে চায় এবং প্রতি ৩ মাস পর পর তা তদারকি করছে। ফলে এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি এই দশকের সবচেয়ে বড় প্রশাসনিক, সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে রয়েছে অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা, লাখ লাখ কর্মচারীর জীবন জীবিকা আর ভেতরের রাজনীতি। অন্যদিকে রয়েছে আন্তর্জাতিক শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানের চাপ, বৈশ্বিক ভূ রাজনীতি আর বিশ্ব অর্থনীতির রূঢ় বাস্তবতা। এই দুই বিপরীতমুখী প্রকাণ্ড স্রোতের মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার আগামী দিনগুলোতে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, কিভাবে এই দুই মহাশক্তিকে সামাল দিয়ে একটি ম্যাজিক্যাল সমাধান বের করে, সেটাই এখন পুরো দেশবাসী এবং আন্তর্জাতিক মহলের দেখার বিষয়। তবে একটি কথা অত্যন্ত নিশ্চিতভাবেই বলা যায়, এই টেবিলের ওপর নেওয়া আগামী দিনের সিদ্ধান্তের ওপরই পুরোপুরি নির্ভর করছে আমাদের দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, কাঁচাবাজারের ভবিষ্যৎ এবং প্রতিটি নাগরিকের ভাগ্য। আমাদের আজকের এই বিশেষ, দীর্ঘ এবং অভূতপূর্ব অনুসন্ধানী প্রতিবেদনে আমরা এই পুরো মহাসংকটের প্রতিটি অন্ধকার দিক, প্রতিটি সমীকরণ এবং পর্দার আড়ালের সত্যটা আপনাদের সামনে তুলে ধরলাম, যা দেশের সামগ্রিক অর্থনীতির এক বাস্তব, কঠিন এবং নির্মম চিত্র আমাদের চোখের সামনে উন্মোচন করে দেয়।